স্বাগত। আজকের আলোচনা একটা খুব বিশেষ উৎসবকে ঘিরে, জগদ্ধাত্রী পূজা। হ্যাঁ, নমস্কার। আমরা এর ইতিহাস, ঐতিহ্য, দেবীর তাৎপর্য আর হ্যাঁ, অবশ্যই চন্দননগরের সেই যাকে বলে কিংবদন্তি আলোকসজ্জা, শোভাযাত্রা, এগুলোর গভীরে যাব। একদম। আমাদের কাছে কিছু তথ্যসূত্র, কিছু প্রবন্ধ, নোটস এসব রয়েছে, তো সেগুলোর নির্যাস নিয়েই আমরা কথা বলবো। ঠিক। আমাদের লক্ষ্য হলো এই উৎসবের উৎস থেকে শুরু করে এর এখনকার জাঁকজমক, বিশেষ করে চন্দননগরের আলোর যে শিল্প, তার বিবর্তন, তার মাহাত্ম্য, এইগুলো একটু তলিয়ে দেখা আর কি। আসুন তাহলে শুরু করা যাক এই জগৎবিখ্যাত উৎসবের নানা দিক নিয়ে আলোচনা। অবশ্যই। তাহলে প্রথমেই শুরু করি দেবী জগদ্ধাত্রী কে, সেই পরিচিতি দিয়ে। হ্যাঁ, সেটাই ভালো হয়। তিনি তো মূলত দেবী দুর্গা বা পার্বতীরই অন্য একটা রূপ। আমরা যদি একটু পুরনো শাস্ত্র দেখি, ধরুন উপনিষদে, সেখানে তার নাম পাওয়া যায় উমা হৈমবতী। ও, উমা হৈমবতী। হ্যাঁ, আবার বিভিন্ন তন্ত্রে, পুরাণেও তার কথা আছে। তবে এই পূজাটা কিন্তু মূলত বাংলাতেই বেশি প্রচলিত, পশ্চিমবঙ্গ আর তার আশেপাশের অঞ্চলেই এর চল বেশি। আর পূজার নির্দিষ্ট সময় সেটা কখন হয়? হ্যাঁ, প্রতি বছর কার্তিক মাসের শুক্লা নবমী তিথি, সেই তিথিতেই দেবী জগদ্ধাত্রীর মূল পূজাটা হয়। আচ্ছা। হিন্দু দর্শনে তো ত্রিগুণের কথা আছে, সত্য, রজ, তম। হ্যাঁ হ্যাঁ। তো সেই অনুযায়ী রজগুণের প্রতীক দেবী দুর্গা আর তমগুণের প্রতীক দেবী কালী, তাদের পরেই সত্যগুণের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে জগদ্ধাত্রীর স্থান। সত্যগুণ মানে শুদ্ধতা, জ্ঞান, এই ধরনের? ঠিক তাই। সত্যগুণ এখানে শুদ্ধতা, জ্ঞান, শান্তি, এই ভাবগুলো। সেই জন্যে তার রূপে একটা বেশ শান্ত, স্থিতধীর, কিন্তু আবার একসঙ্গে দৃপ্ত ভাব দেখা যায়। এই দেবীর রূপকল্পনাটা তো বেশ অন্যরকম। একটু তান্ত্রিক প্রভাবের কথাও যেন শোনা যায়। একদম। এর রূপ কিন্তু অনেকটাই তান্ত্রিক ধ্যানধারণা অনুযায়ী কল্পিত। হলো এই মূর্তকল্পে সাধারণ লৌকিক রূপের থেকে একটু আলাদা, বিশেষ প্রতীকী ভাষা বা গুহ অর্থ লুকিয়ে আছে। যেমন ধরুন দেবী ত্রিনয়না। 3 চোখ, জ্ঞানচক্ষুর প্রতীক। হ্যাঁ, তিনি চতুর্ভুজা, 4টে হাত। আর তিনি সিংহবাহিনী, সিংহ তো শক্তিরই প্রতীক। 4 হাতে কি থাকে? আর ওই সিংহের নিচেও তো একজন অসুর থাকে। ঠিক। দেবীর ওপরের ডান হাতে থাকে চক্র, নিচের ডান হাতে বাণ, ওপরের বাম হাতে শঙ্খ আর নিচের বাম হাতে ধনুক। শঙ্খ, চক্র, ধনুক, বাণ। আচ্ছা। আর গলায় থাকে নাগযজ্ঞোপবীত, সাপ দিয়ে তৈরি উপবীত আর কি। এটাকে অনেকে অনন্তকাল বা কুণ্ডলিনী শক্তির প্রতীক হিসেবেও দেখেন। ইন্টারেস্টিং। তার বাহন সিংহ, সে আবার একটা হাতির মতো দেখতে অসুরের পিঠে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, দেখেছি। ওই অসুরটার নাম করিন্দ্রাসুর। দেবী তাকে দমন করছেন। হাতি এখানে কিসের প্রতীক? হয়তো অহংকার বা মদমত্ততা। তাকে সিংহরূপী দেবী শক্তি নিয়ন্ত্রণ করছেন। আর দেবীর গায়ের রং উদীয়মান সূর্যের মতো অরুণ বর্ণ। নামের মধ্যেই তো মানেটা লুকিয়ে আছে, তাই না? জগদ্ধাত্রী। একেবারে। নামের মধ্যেই তার আসল সত্তাটা প্রকাশ পায়। জগৎ এই বিশ্ব সংসার, আর ধাত্রী যিনি ধারণ করেন বা পালন করেন। জগতের ধারণকারিণী বা পালনকারিণী। একদম। তিনি ব্রহ্মস্বরূপিণী, মহাযোগিনী। বলা হয় তিনি তার যোগ বলে এই বিশ্ব চরাচরকে ধারণ করে আছেন। বাহ। তার অলঙ্কারগুলো হল অষ্ট ঐশ্বর্য বা বিভূতির প্রতীক। হাতের চক্র, সেটা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতীক, যা ঘুরছে ঠিকই কিন্তু দেবীর নিয়ন্ত্রণে। শঙ্খ হল শব্দ ব্রহ্ম বা সৃষ্টির আদি নাদের প্রতীক। ধনুক হল তার অসীম চৈতন্যময়ী শক্তি, আর বাণ সেই শক্তির অব্যর্থ কল্যাণকর প্রয়োগ। সব মিলিয়ে তিনি একই সঙ্গে পালন আর রক্ষার দেবী। এই ব্যাখ্যাটা শোনার পর দেবীর রূপটা যেন আরও গভীর মনে হচ্ছে। আচ্ছা, দেবীর এই যে সত্যগুণী, পালনকারিণী, আবার একই সঙ্গে শক্তিময়ী রূপ, এর পূজা বাংলায় শুরু হলো কিভাবে? নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের নামটা তো খুব শোনা যায় সঙ্গে। হ্যাঁ, জগদ্ধাত্রী পূজার বাংলায় জনপ্রিয় হওয়ার পেছনে সবচেয়ে চালু গল্পটা কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র রায়কে নিয়েই। সময়টা ধরুন মোটামুটি 18 শতকের মাঝামাঝি, আনুমানিক 1754 সাল। তখন বাংলার নবাব আলীবর্দী খাঁ। আচ্ছা।
তিনি রাজা কৃষ্ণচন্দ্রের কাছে ১২ লক্ষ টাকা নজরানা চাইলেন। কৃষ্ণচন্দ্র অত টাকা দিতে রাজি হলেন না বা পারলেন না। ফলে নবাব তাকে মুর্শিদাবাদের জেলে বন্দী করলেন। ওহ, তারপর কিভাবে পূজার শুরু? গল্পটা হল, যখন তিনি ছাড়া পেয়ে নৌকো করে কৃষ্ণনগরে ফিরছেন, তখন দুর্গাপূজার বিসর্জনের বাজনা শুনলেন। হ্যাঁ। সে বছর তো তিনি নিজে পুজো করতে পারলেন না। এই ভেবে তার খুব দুঃখ হল, মন খারাপ হয়ে গেল। আর তখনই কি দেবীর স্বপ্নাদেশ? জনশ্রুতি তো সেটাই বলে যে সেই রাতেই দেবী জগদ্ধাত্রী তাকে স্বপ্নে দেখা দেন। তাই? হ্যাঁ, এবং বলেন যে আসছে কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে যেন তিনি দুর্গাপূজার মতোই সব নিয়ম মেনে তার জগদ্ধাত্রীর পূজা করেন। আশ্চর্য। সেই থেকেই নাকি কৃষ্ণনগরে দুর্গাপূজার বিকল্প বা পরিপূরক হিসেবে জগদ্ধাত্রী পূজার চল শুরু হয়। রাজার আদেশে তার উদ্যোগে প্রথম পূজা গালিবান ১৭৬২ সালে হয়েছিল। ওটাই স্থানীয়ভাবে বুড়িমার পূজা নামে পরিচিত। এই পূজাকে বাংলায় প্রতিষ্ঠা আর জনপ্রিয়তা দেওয়ার ক্ষেত্রে রাজা কৃষ্ণচন্দ্রের ভূমিকা তো অস্বীকার করা যায় না। কিন্তু এখানে একটা অন্য মত তো আছে। শোনা যায় যে চন্দননগরে নাকি এরও আগে থেকেই পুজো হতো। এটা কতটা সত্যি? হ্যাঁ, এইখানে ইতিহাসটা আরও একটু প্যাঁচালো আর মজার হয়ে ওঠে। কিরকম? কিছু তথ্যসূত্র আর স্থানীয় বিশ্বাস অনুযায়ী চন্দননগরে রাজা কৃষ্ণচন্দ্রের পূজারও আগে জগদ্ধাত্রী পূজা চালু ছিল। তাই নাকি? হ্যাঁ, যেমন ধরুন চন্দননগরের আদিমার পূজার কথা বলা হয়। ১৯৬১ সালের আনন্দবাজার পত্রিকার একটা রিপোর্টে নাকি লেখা হয়েছিল এটা ৪০০ বছরেরও বেশি পুরনো। তার মানে এখন তো প্রায় ৪৫০ বছরেরও বেশি হবে। বলেন কি? আবার ধরুন ১৮২০ সালের ফ্রেন্ডস অফ ইন্ডিয়া বলে একটা ইংরেজি পত্রিকাতেও চন্দননগরের জগদ্ধাত্রী পূজার কথা পাওয়া যায়। ১৮২০, সে তো অনেক আগে। শুধু তাই না, এমনও শোনা যায় লর্ড ক্লাইভ যখন ওই ১৭৫৭ সাল নাগাদ চন্দননগরের চাউলপট্টি এলাকাকে খুব সমৃদ্ধ দেখে গ্র্যানারি অফ বেঙ্গল বলেছিলেন, তখনও নাকি আদিমায়ের পূজা সেখানে হতো। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? কৃষ্ণচন্দ্র নন, অন্য কেউ শুরু করেছিলেন? দেখুন, ইতিহাস তো সব সময় সাদা কালো হয় না। খুব সম্ভব রাজা কৃষ্ণচন্দ্র এই পূজাকে একটা রাজকীয় মর্যাদা দিয়েছিলেন, কৃষ্ণনগরে এর প্রচলন করে এটাকে ব্যাপক জনপ্রিয়তা দিয়েছিলেন, এটা ঠিক। কিন্তু এটাও তো হতে পারে যে চন্দননগরের মতো পুরনো বাণিজ্য কেন্দ্রে, যেখানে নানা জায়গার মানুষ আসতেন, সেখানে হয়তো স্থানীয়ভাবে ছোট করে হলেও এই পূজার চল তার আগে থেকেই ছিল। তার মানে কৃষ্ণচন্দ্র জনপ্রিয় করলেও শুরুটা হয়তো আরও আগে। হ্যাঁ, বলাই যেতে পারে। কৃষ্ণচন্দ্র প্রধান পৃষ্ঠপোষক, প্রচারক, কিন্তু চন্দননগরের শিকড় হয়তো আরও গভীরে। এটা আসলে সেই ব্যাপারটা দেখায় যেখানে একটা রাজার ইতিহাস বা প্রাতিষ্ঠানিক ইতিহাসের পাশাপাশি একটা লোকায়াত বা স্থানীয় ইতিহাসও চলে। এই ধারণাটা বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, তাহলে কৃষ্ণনগর থেকে চন্দননগরে এই পূজাটা ছড়ালো কিভাবে? এখানেও তো মনে হয় একাধিক গল্প আছে। হ্যাঁ, দুটো প্রধান গল্প চালু আছে। কি কি? একটা হলো রাজা কৃষ্ণচন্দ্রের পূজার জাঁকজমক দেখে খুব অনুপ্রাণিত হয়েছিলেন ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী। ও, ইন্দ্রনারায়ণ চৌধুরী। হ্যাঁ, তিনি তখন ফরাসডাঙ্গা আজকে চন্দননগরে এই পূজা শুরু করেন। এটা একটা মত। আর অন্যটা? অন্য মতটা হল কৃষ্ণচন্দ্রের এক বিশ্বস্ত কর্মচারী ছিলেন দাতারাম সুর। তিনি ১৭৬২ সালে রাজার কাছ থেকে কিছু আর্থিক সাহায্য নিয়ে চন্দননগরের গৌরহাটি অঞ্চলে তার বিধবা মেয়ের বাড়িতে প্রথম এই পূজার আয়োজন করেন। আচ্ছা। কারণ যাই হোক, এটা মোটামুটি নিশ্চিত যে ১৮ শতকের মাঝামাঝি বা তার একটু পরে চন্দননগরে এই পূজা চল বাড়ে। কিন্তু প্রথমে তো এটা শুধু রাজা বা ধনী লোকেদের মধ্যেই ছিল। এটা সাধারণ মানুষের, যাকে বলে বারোয়ারি পূজা, সেটা হলো কবে থেকে? ঠিক তাই। শুরুতে এটা ছিল মূলত রাজ পরিবার বা অভিজাত আর ধনী ব্যবসায়ীদের পুজো। কিন্তু আস্তে আস্তে এর টানটা সাধারণ মানুষের মধ্যেও ছড়াতে শুরু করে। আনুমানিক ১৭৯০ সাল বা তার কাছাকাছি সময় থেকে চন্দননগরে বারোয়ারি বা সর্বজনীন জগদ্ধাত্রী পূজার শুরু। মনে করা হয় ফরাসি কলোনি তৈরি হওয়ার পর শহরের ব্যবসা বাণিজ্য বাড়ার সাথে সাথে এই বারোয়ারি পূজার চলটা বেশ জোরদার হয়। চন্দননগরের প্রথম বারোয়ারি পূজা কোনটা? কারা শুরু করেছিলেন?
চন্দননগরের গঙ্গার ধারে যে চাউলপট্টি আছে না, হ্যাঁ জানি। ওটা তখন ধান চালের খুব বড় বাজার ছিল। হ্যাঁ। সেখানকার ব্যবসায়ীরা সবাই মিলে প্রথম সর্বজনীন জগদ্ধাত্রী পূজা শুরু করেন। ও, ব্যবসায়ীরা? হ্যাঁ, এই পুজোটাই আজও আদি পুজো নামে পরিচিত, আর খুব শ্রদ্ধার সঙ্গে পুজোটা হয়। শোনা যায় প্রথম থেকেই এই পূজা 4 দিন ধরে হতো, এখনও সেটাই হয়। আর তারপর তো এই পুজো পুরো চন্দননগর শহর, তার আশেপাশে মানে একটা বিশাল উৎসবে পরিণত হলো। একদম। চাউলপট্টি থেকে শুরু হয়ে আস্তে আস্তে কাপড়িপাট্টি, ময়দাপাট্টি, যেটাকে লক্ষ্মীগঞ্জ চৌমাথা বা মারুয়ারি পাট্টিও বলে, হ্যাঁ হ্যাঁ। তারপর মূলপট্টি মানে লক্ষ্মীগঞ্জ বাজার, বাগবাজার, ওখানে মূলত ওড়িয়া ব্যবসায়ীরা থাকতেন। তারপর লিচুতলা, গন্দুলপাড়া, বারাসাতে মাথা, মানে শহরের প্রায় সব অঞ্চলেই পুজো ছড়িয়ে পড়ল। এখন তো মনে হয় এক একটা পাড়াতেই অনেকগুলো করে পুজো হয়। ঠিক তাই, এখন অবস্থাটা তেমনই। একটা পাড়াতেই হয়তো একাধিক বারোয়ারি পুজো। শুধু চন্দননগর শহর নয়, এর প্রভাব হুগলি জেলার অন্যান্য জায়গাতেও ছড়িয়েছে। যেমন ধরুন পাশেই ভদ্রেশ্বর, তেলিনীপাড়া, সেখানেও জগদ্ধাত্রী পুজো খুব জনপ্রিয়। পূজার রীতিনীতির ক্ষেত্রেও কি কিছু তফাৎ বা স্থানীয় বৈশিষ্ট্য দেখা যায়? আপনি বলছিলেন চন্দননগরে 4 দিন ধরে হয়। হ্যাঁ, পূজার পদ্ধতিতে কিছু ফারাক দেখা যায়। মূলত দুটো প্রধান প্রথা চালু আছে। কি রকম? অনেক জায়গায়, বিশেষ করে কৃষ্ণনগর আর তার আশেপাশে, দুর্গাপূজার মতোই সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিন ধরে পুজো হয়। আচ্ছা। আবার অন্য একটা নিয়ম আছে যেখানে শুধু নবমীর দিনে পরপর 3 বার, মানে সপ্তমী কল্প, অষ্টমীর কল্প আর নবমীর কল্পের পূজা করে 3 দিনের পূজা সারা হয়। ওহ, একদিনেই 3 দিনের পূজা? হ্যাঁ, তবে চন্দননগরের বৈশিষ্ট্য হল এখানকার বেশিরভাগ বারোয়ারি পূজা কিন্তু দুর্গাপূজার মতোই 4 দিন ধরে চলে, মানে সপ্তমী থেকে দশমী পর্যন্ত। আচ্ছা। শুধু দিনের সংখ্যায় নয়, কিছু কিছু পরিবার বা বারোয়ারি তাদের নিজস্ব কিছু পরম্পরা বা ধরুন বিশেষ ভোগ নিবেদন করেও এই পূজাকে একটু আলাদা করে তোলে। এই যে বৈচিত্র্য, এগুলোই তো উৎসবটাকে আরও জীবন্ত রাখে, তাই না? একদম। এবার আসি সেই বিষয়ে যার জন্য চন্দননগরের জগদ্ধাত্রী পূজা আজ শুধু বাংলা নয়, মানে বিশ্ব জুড়েই একটা পরিচিতি পেয়েছে। এখানকার সেই চোখ ধাঁধানো আলোকসজ্জা আর বর্ণাঢ্য শোভাযাত্রা, এই ব্যাপারটাই তো চন্দননগরকে একদম আলাদা করে তুলেছে, তাই না? প্রচারের দিক থেকে দেখলে তো কৃষ্ণনগরকেও যেন ছাপিয়ে গেছে। নিঃসন্দেহে এখান থেকেই চন্দননগরের জগদ্ধাত্রী পূজার আসল ম্যাজিকটা শুরু হয়। দেখুন, আলোর ধারণাটা আমাদের সংস্কৃতিতে খুব জরুরি। হ্যাঁ, তা তো বটেই। তমসমা জ্যোতির্গময়, মানে অন্ধকার থেকে আলোয় যাওয়া। এই ইচ্ছেটা তো আমাদের প্রায় সব উৎসবের সঙ্গেই জড়িয়ে আছে। আলো তো শুধু অন্ধকার তাড়ায় না, এটা জ্ঞান, আনন্দ, একটা নতুন শুরু, এসবেরও প্রতীক। আর চন্দননগর এই আলোর ব্যবহারটাকে একটা মানে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, যার তুলনা পাওয়া মুশকিল। ঠিক তাই। সময়ের সঙ্গে আলোর উৎস বদলেছে ঠিকই। মাটির প্রদীপ, মোমবাতি, গ্যাসের আলো মানে কার্বাইড গ্যাস, তারপর এলো ইলেকট্রিক বাল্ব, রঙিন টিউবলাইট, ঝাড়বাতি, আর এখন তো মূলত ওই বিদ্যুৎ কম লাগে যে এলইডি আলো, তার যুগ। কিন্তু চন্দননগর শুধু আলো ব্যবহার করেনি, তারা আলোকে নিয়ে রীতিমতো সৃষ্টিশীল খেলা দেখিয়েছে। এই শহরটাকে তো বলাই যায় বাংলার আলোক শিল্পের রাজধানী। সত্যি ভাবতে অবাক লাগে, শুধু চন্দননগর শহরেই প্রায় 5,000 কারিগর আর হুগলি জেলা বা তার আশেপাশে প্রায় 40,000 মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই আলোর কাজের সঙ্গে যুক্ত। এটা এখন একটা বিরাট কুটির শিল্প। কি ধরনের কাজ হয় এখানে? কিভাবে তৈরি হয় এই আলোর জাদু? এখানকার শিল্পীরা যা করেন তা সত্যিই অসাধারণ। আগেরকার দিনে ছোট ছোট রঙিন বাল্ব, মানে ওই টিউলিপ বাল্ব বা এখনকার এলইডি বাল্ব, এগুলোকে খুব যত্ন করে দক্ষতার সঙ্গে সরু তারের জালে বুনে নানারকম নকশা বা চলন্ত ছবি তৈরি করা হয়। হ্যাঁ, দেখেছি। এই কৌশলটাকে ওয়ারিং বলে। এর মাধ্যমে শুধু স্থির ছবি নয়, চলন্ত দৃশ্য ফুটিয়ে তোলা যায়। যেমন ধরুন ট্রেন চলছে, সাইকেল চলছে, ফুল ফুটছে, পাখি উড়ছে, এমনকি পৌরাণিক দৃশ্য বা কোনো বিখ্যাত মানুষের ছবি 3D এফেক্টও দেওয়া হয় এখন। তার মানে এই আলোকসজ্জার একটা বিষয়বস্তু বা থিমও থাকে। অবশ্যই, এটাই চন্দননগরের আরও একটা বড় আকর্ষণ। থিমের কোনো বাধা ধরা নিয়ম নেই, একদম সাম্প্রতিক ঘটনা। যেমন ধরুন অমর্ত্য সেন যখন নোবেল পেলেন, বা লিয়েন্ডার পেজের টেনিস সার্ভ,
কিংবা সৌরভ গাঙ্গুলির ছক্কা মারা এগুলো একসময় খুব জনপ্রিয় থিম ছিল। মনে পড়ছে যেন। আবার ধরুন পৌরাণিক গল্প, ঐতিহাসিক ঘটনা, রূপকথা, এমনকি সামাজিক কোনো বার্তা সেটাও আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। দারুণ। আর এই আলোর গেট বা প্যানেলগুলো শুধু পুজো মণ্ডপের সামনেই লাগে না, নানা খেলার অনুষ্ঠানে, কর্পোরেট ইভেন্টে, রাজনৈতিক সভায়, এমনকি বিয়েবাড়িতেও ভাড়ায় যায়। ও, তার মানে এটা একটা জীবিকাও বটে। অবশ্যই এর খরচ নির্ভর করে সাইজ আর কতটা জটিল কাজ তার উপর। কয়েক হাজার টাকা থেকে শুরু করে ৫-৭ লক্ষ টাকা বা তারও বেশি হতে পারে। আর পূজা কমিটিগুলোর মধ্যে একটা বেশ ভালো প্রতিযোগিতাও তো থাকে এই আলো নিয়ে। হ্যাঁ, সে তো মারাত্মক প্রতিযোগিতা চলে। প্রত্যেক বারোয়ারি কমিটি চেষ্টা করে তাদের প্যান্ডেল আর বিশেষ করে আলোকসজ্জায় নতুন কিছু করার। প্রতি বছর নতুন থিম, নতুন প্রযুক্তি ব্যবহার করে দর্শকদের তাক লাগিয়ে দেওয়ার একটা চেষ্টা থাকে। অনেক সময় কলকাতার দুর্গাপূজার বিখ্যাত প্যান্ডেলের থিম বা সজ্জার অনুকরণও করা হয়। আগে নাকি অন্যরকম জিনিস দিয়েও প্যান্ডেল সাজানো হতো। হ্যাঁ, একসময় খুব হতো। ঘরোয়া জিনিস যেমন ধরুন হোমিওপ্যাথিক ওষুধের শিশি, বিস্কুটের প্যাকেট, লজেন্সের মোড়ক বা চায়ের মাটির ভাঁড়, এগুলো দিয়েও মণ্ডপসজ্জা হতো। ভীষণ সৃজনশীল ছিল সেই কাজগুলো। বাহ! যদিও এখন এলইডি লাইটের দাপটে সেই ধারাটা একটু কমেছে, কিন্তু থিম বা আইডিয়ার দিক থেকে নতুনত্ব আনার চেষ্টাটা সবসময় থাকে। আলোর কথা তো হলো, এবার আসি চন্দননগরের জগদ্ধাত্রী পূজার আর একটা বিরাট আকর্ষণে, দশমীর দিনে সেই বিসর্জন শোভাযাত্রা। এর কথাও তো খুব শোনা যায়। একদম ঠিক। চন্দননগরে জগদ্ধাত্রী পূজার ক্লাইম্যাক্স যদি কিছু হয়, তাহলে সেটা হলো দশমীর দিনের এই বিসর্জন শোভাযাত্রা। এটা দেখতে রাজ্যের নানা জায়গা থেকে, এমনকি অন্য রাজ্য বা বিদেশ থেকেও লক্ষ লক্ষ মানুষ চন্দননগরে আসেন। বিশাল বিশাল সুন্দর করে সাজানো প্রতিমাগুলোকে খুব সুন্দর দেখতে ট্রাকে বা লরিতে চাপিয়ে প্রায় সারা রাত ধরে শহর ঘোরানো হয়। সারা রাত ধরে? হ্যাঁ, প্রায় সারা রাত। রাস্তার দুপাশে লোকে লোকারণ্য, আলোর রোশনাই, তার সাথে মানানসই বাজনা, সব মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ তৈরি হয়। সময়ের সাথে এই শোভাযাত্রার ধরনে কি কোনো বদল এসেছে? আগেকার দিনে শোভাযাত্রা নাকি একটু অন্যরকম ছিল? হ্যাঁ, কিছুটা বদল তো এসেছেই। আগেকার দিনে এই শোভাযাত্রার একটা বড় আকর্ষণ ছিল সং। সং? মানে? মানে ধরুন বিভিন্ন সামাজিক বা পৌরাণিক বিষয় নিয়ে তৈরি চলন্ত ব্যঙ্গচিত্র বা পুতুল নাচের দল। এগুলো খুব জনপ্রিয় ছিল। ও আচ্ছা আচ্ছা। এখন সঙের চলটা কমে গেছে, তার জায়গায় এসেছে বিভিন্ন থিম ভিত্তিক ট্যাবলো। এই ট্যাবলোতেও পৌরাণিক গল্প, ঐতিহাসিক ঘটনা বা এখনকার সমাজে নানা দিক তুলে ধরা হয়। তবে এখানে মূল মাধ্যম হলো ছোট ছোট রঙিন টুনি বা এলইডি আলো। মানে আলো দিয়েই দৃশ্য তৈরি করা। ঠিক, আলোর সাহায্যেই বিভিন্ন দৃশ্য বা মূর্তি ফুটিয়ে তোলা হয়, যেগুলো মূল প্রতিমার সঙ্গেই শোভাযাত্রায় অংশ নেয়। তাহলে সব মিলিয়ে আমরা দেখলাম জগদ্ধাত্রী পূজার ইতিহাসের সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্রের নাম যেমন জড়িয়ে, তেমনি এর শিকড় হয়তো আরও পুরনো, আরও লোকায়ত। বাংলায় এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ ধর্মীয় আর সাংস্কৃতিক উৎসব। ঠিক। আর চন্দননগর তার ওই অসাধারণ আলোর কাজ আর বর্ণময় শোভাযাত্রা দিয়ে এই উৎসবকে একটা আন্তর্জাতিক মাত্রা দিয়েছে। এই পুরো আলোচনার নির্যাসটা তাহলে কি দাঁড়ালো? দেখুন, এই উৎসবটা আসলে অনেক কিছুর একটা মিশ্রণ। এর মধ্যে ভক্তি আছে, ঐতিহ্য আছে, ইতিহাস আছে, লোককথা আছে, সামাজিক মেলামেশা আছে, অর্থনৈতিক দিক আছে, আর অবশ্যই প্রযুক্তি আর শিল্পের একটা অসাধারণ মেলবন্ধন আছে। চন্দননগরের জগদ্ধাত্রী পূজা শুধু একটা বছরের পর বছর ধরে চলে আসা ধর্মীয় পুজো নয়। এটা ওই অঞ্চলের মানুষের সৃজনশীলতা, তাদের নান্দনিক বোধ, ঐতিহ্যের প্রতি তাদের ভালোবাসা এবং সবথেকে বড় কথা, তাদের একসঙ্গে মিলেমিশে থাকার, জীবনটাকে উদযাপন করার একটা প্রতীক। এটা বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের একটা জীবন্ত, রঙিন আর খুব গতিশীল উদাহরণ। সত্যিই তাই। এই যে ঐতিহ্যবাহী মাটির প্রদীপ থেকে শুরু করে আজকের ডিজিটাল এলইডি ডিসপ্লেতে সাম্প্রতিক ঘটনার ছবি ফুটিয়ে তোলা, উৎসবের আঙ্গিকে আলোর শিল্পের এই যে বিবর্তন, এটা কিন্তু সত্যিই ভাবায়। হ্যাঁ, তা তো বটেই। এটা আমাদের একটা প্রশ্ন বা চিন্তার খোরাকের সামনেও দাঁড় করায়। ভবিষ্যতে এই শিল্প কোন দিকে যাবে?
অত্যাধুনিক প্রযুক্তি কি পুরনো দিনের শিল্পরীতিকে পুরোপুরি ঢেকে ফেলবে, নাকি এই দুটোর মিশ্রণে আগামী দিনে আরও নতুন কোনো শিল্পরূপ তৈরি হবে? ঐতিহ্য আর আধুনিকতার এই একসঙ্গে চলাটা কিভাবে বজায় থাকবে, সেটা সত্যি দেখার আর ভাবার বিষয়।